বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ এবং বিএনপিকে মাইনাস করার প্রকল্প এবার কি সত্যিই বাস্তবায়িত হতে যাচ্ছে? ২০০৮ সালে ক্ষমতার পেছনে থেকে ডক্টর ইউনূস তার এই -2 থিওরি প্রায় বাস্তবায়ন করে ফেলেছিলেন, কিন্তু শেখ হাসিনার গোয়ার্তুমির কারণে সেটি সম্ভব হয়নি। কিন্তু এবার শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিয়ে ডক্টর ইউনূসের পক্ষে বিএনপিকে মাইনাস করা কি খুব কঠিন কাজ বলে মনে করছেন? আমি মনে করছি না, আপনাদের জানিয়ে রাখছি এটা। কারণ ইতোমধ্যেই জামায়াত এবং তার বি টিম হিসেবে এনসিপি বা নাপাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে ইউনূস এবং তার মব সঙ্গীরা বিরাটভাবে সফল হয়ে পড়েছে। লক্ষ্য করুন তো, এই মুহূর্তে রাজনীতির মাঠে কেউ নেই, আওয়ামী লীগ নেই, বিএনপি আছে কি? বিএনপিকে খুব সুকৌশলে রাজনীতির মাঠ থেকে তুলে এনে সেখানে এনসিপির গুন্ডাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আর তারা রাস্তায় নেমেই আওয়ামী লীগের সঙ্গে দেশের দুর্দশার সকল দোষ চাপাচ্ছে বিএনপির কাঁধে। আর সমানে বলে যাচ্ছে যে তারা সংস্কার চায় না, তারা সংস্কার চায় না, তারা সংবিধানের বদল চায় না, তারা জুলাই সনদ চায় না, সব বলে যাচ্ছে। এই প্রচারণা যখন দেশব্যাপী তুঙ্গে, তখন বিএনপির মহাসচিব কাচুমাচু হয়ে সংবাদ সম্মেলনে বলছেন যে তারা ডক্টর ইউনূসের সঙ্গে বা ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে শুধু সহাবস্থান করছেন না, তারাও সংস্কার চান। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই তথাকথিত সংস্কার আদতে কাদের স্বার্থে? আজ বিএনপিকে এই কথাগুলো বলতে বাধ্য করা হচ্ছে কেন জানেন? শুধু এটা বোঝানোর জন্যই যে বিএনপি কোনোভাবেই সরকার বিরোধী নয় এবং তারা সরকারের অংশীদার আসলে। কিন্তু আমি কি দেখছি জানেন? আমি দেখছি বিএনপি এই ইউনূস মহাজনের মব সরকার দ্বারা টিস্যু পেপারের মতো ব্যবহৃত হচ্ছে। শুধু এই সরকারের সবকিছু হালাল করার জন্য বিএনপি একমাত্র ছাঁকনি, এবং সেই বিরল স্বভাবের ছাঁকনি যার ভেতর দিয়ে এই সরকারের সকল ষড়যন্ত্রকে এই ছাঁকনির ভেতর দিয়ে, বিএনপি নামক ছাঁকনির ভেতর দিয়ে চালান করে দিয়ে হালাল করা হচ্ছে। ডক্টর ইউনূস ও তার জুলাই সঙ্গীরা বিএনপিকে এমন ভাবে ফাঁদে ফেলেছে যেন তারা বুঝতে না পারে যে এটাই বিএনপি ধ্বংসের প্রক্রিয়া। আপনারা হয়তো বলবেন যে আপনি কি বিএনপির চেয়ে বেশি বুঝেন? বিএনপির জন্য আপনার এত দরদ কেন? বিএনপি আপনার কি হয়? বিএনপি আপনাকে টাকা দেয় না ভাই? সত্যি কথা যদি বলি, বিএনপির জন্য আমার কোনো ধরনের দরদ নেই। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এতদিন বিএনপিকে অস্বীকার করা যে ভুল বিশ্লেষণ ছিল, সেটা স্বীকার করা প্রয়োজন বলে মনে করছি, এবং বিএনপিকে নিয়ে একাধিক ভিডিও আমি বানিয়েছি। এরই মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ২০০৮ সালে ডক্টর ইউনূসের -2 থিওরি বাস্তবায়নের যে প্রক্রিয়া থেকে নিজেকে সরাতে বাধ্য হয়েছিলেন ডক্টর ইউনূস, তা নতুন করে শুরু করিয়েছেন তার মব সঙ্গীদের দিয়ে, তার মিডিয়া দিয়ে, এবং সর্বোপরি তার প্রোপাগান্ডার সচিবকে দিয়ে। এই মুহূর্তে বিএনপি সম্পর্কে সত্য মিথ্যা মিলিয়ে নোংরা প্রচারণার বন্যা বইছে। বিএনপির সংস্কার চায় না, তারা চাঁদাবাজ, তারা সব মানে মব সে জড়িত। এমনকি ধীরে ধীরে বিএনপির আমলে নির্বাচনে অসঙ্গতি বা নির্বাচন যে সুষ্ঠু হয়নি সেসব প্রচারণা, সংখ্যালঘু নির্যাতন হয়েছে ইত্যাদি সবকিছুকে প্রচারণায় আনা হচ্ছে ধীরে ধীরে। অথচ এখনো বিএনপি সংসদ বহির্ভূত বৃহত্তম রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের পরেই, এবং আওয়ামী লীগ মাঠ ছাড়া অবস্থায় কার্যত একমাত্র দৃশ্যমান বিরোধী পক্ষ হতে পারত এই সরকারের। তারা চাইলেই এই সরকারকে বা ইউনূস সরকারকে নামিয়ে ফেলতে পারে কিংবা আদায় করতে পারে একটি নিরপেক্ষ নির্বাচন। কিন্তু সেটি না করে বিএনপি কেন সরকারের লেজুর বৃত্তি করছে সে বিষয়ে আরেকদিন বিশ্লেষণ করব। কিন্তু আজকে আসুন দেখি বিএনপির বিরুদ্ধে এই ইউনূস এবং তার মব সরকার কি কি মাইনাস প্ল্যান করতে পারে। ডক্টর ইউনূসের কথিত 3-0 সম্পর্কে আপনাদের সবারই জানা আছে। আমরা জানি দেশে বিদেশে কোটি কোটি টাকা ব্যয় করে তিনি এই 3-0 প্রচারণা চালান। বাংলাদেশের ক্ষেত্রে এই 3-0 কি কি শুনবেন বা কি হতে পারে? আমি কিভাবে এই 3-0 দেখি বাংলাদেশের ক্ষেত্রে? এই 3-0 আর কিছু নয়। 1 নাম্বার 0 শেখ হাসিনা। এরই মধ্যে প্রায় সকল ক্ষেত্রেই তাকে 0 করে ফেলার চেষ্টা হয়েছে, প্রায় হয়ে গেছেন। এরপরে হচ্ছে দ্বিতীয় 0 বেগম জিয়া। আপনার কি মনে হয় এই বেগম জিয়াকে 0 করতে খুব বেশি কাজ করতে হচ্ছে ডক্টর ইউনূসকে? মোটেও না। আরেকটি 0 কে তাহলে? তারেক রহমান। তারেক রহমানকে 0 করতে কি করছেন বা কি করতে পারেন সেটা দেখি চলুন। বরং ধরেই নিচ্ছি যে তারেক রহমানের সঙ্গে লন্ডনে যে বৈঠক করেছেন ডক্টর ইউনূস, সেই বৈঠকে তিনি বলেছেন, বাবা জীবন দেশে চলে আসেন, যখন ইচ্ছা তখন আসেন, আপনার দেশ, আপনার দল, আপনি পরবর্তী প্রধানমন্ত্রী, দেশে আসেন, দেশে আসেন। আমরা দেখলাম যে এরপর থেকেই একটা জোর প্রচারণা চলছে তারেক রহমানের দেশে যাওয়ার। তার জন্য বাড়ি রেডি হচ্ছে, গাড়ি রেডি হচ্ছে, চেয়ারও নাকি রেডি করা হচ্ছে তারেক রহমানের জন্য। মানে প্রথম আলোই আমরা দেখেছি একটা চিত্র, বিরাট এক কাঠের চেয়ার তৈরি হচ্ছে তার জন্য, সিংহাসন তৈরি হচ্ছে, সরি আমি ভুল করেছি, সিংহাসন ছাড়া তো তারা বসেন না আবার। তার মানে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া আসলেই চলছে। তাকে দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেওয়ার মূলা ঝুলানো হয়েছে, এবং ডক্টর ইউনূসের পক্ষ থেকে লন্ডনে এসবের জন্য মৌখিক অনুমোদন আসলে দেওয়া হয়েছে। কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন, এই অনুমতির আড়ালে আছে ভয়াবহ ফাঁদ।
এই ফাঁদ তারেক জিয়াকে জিরো করে দেওয়ার। এই জিরো করে দেওয়ার প্রকল্পে এমনকি তাকে হত্যার পরিকল্পনা থাকাটাও বিচিত্র নয়। কেন বলছি তা ব্যাখ্যা করছি। বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করাটা 1975 সালের পর থেকে একেবারে মামুলি বিষয়। বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতারা হত্যার শিকার হয়েছেন, তাদের খুনিদের রাষ্ট্র পুরস্কৃত করেছে। এমনকি তারেক রহমানের পিতা জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। জিয়াউর রহমানের স্ত্রী একাধিকবার ক্ষমতায় গিয়েও সেই হত্যাকাণ্ডের বিচার করেননি। জেনারেল এরশাদ নামমাত্র বিচার করেই তার শত্রুদের আসলে ফাঁসিতে ঝুলিয়েছেন মাত্র। 2004 সালের 21শে আগস্টের কথা স্মরণ করি আমরা। 2004 সালের 21শে আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার পেছনে মূল পরিকল্পনাকারী হিসাবে অভিযুক্ত ছিলেন তারেক রহমান নিজেই। তার বিরুদ্ধে মামলা, এবং সেই মামলায় উনি যেতে পারছেন না, এটা আমরা জানি। সে সময় তার দল বিএনপি এবং জামায়াত ক্ষমতায় ছিল এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বকে ধ্বংস করতে চেয়েছিল, নিশ্চিহ্ন করতে চেয়েছিল। সেই পরিকল্পনা ব্যর্থ হলেও এই ঘটনা ঘটিয়ে তারেক রহমান কি প্রকৃতপক্ষে কোনো বিচারের সম্মুখীন হয়েছেন? মুক্তি পেয়ে গেছেন মানে বলা যায়, তাই না? দেশ বিদেশে বসে তিনি মহানন্দে সময় কাটিয়েছেন এবং আবারও তিনি রাষ্ট্রের হিরো হিসাবে এখন স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী হওয়ার, ক্ষমতায় যাওয়ার। তার মানে আজ যদি ডক্টর ইউনূসের সরকার একই কৌশলে তারেক রহমানকে ফাঁদে ফেলে দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তার উপর সন্ত্রাসী হামলা ঘটিয়ে অথবা তাকে কোনো না কোনোভাবে হত্যা করেন বা করা হয়, তাহলে ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা কোনো অসুবিধার সম্মুখীন হবেন বলে মনে করেন? হবেন না। কারণ এর তো কোনো উদাহরণ নাই। বাংলাদেশের রাষ্ট্রনেতাদের হত্যা করে, জাতীয় নেতাদের হত্যা করে কারো কোনো বিচার হয় না। আমরা তো সেটাই জানতাম। শেখ হাসিনা করেছেন, কিন্তু সেটা তো আসলে টেকেনি। সেটা টেকেনি বলেই সেই বিচার ব্যবস্থাকে উন্নত করার চেষ্টাটা সফল হয়নি বলেই তো এই ইউনূসের সরকার ক্ষমতা নিয়েছে, তাই না? ধরুন তারেক জিয়াকে ইউনূস সাহেব এবং তার সরকার কোনো না কোনোভাবে হত্যা করতে সফল হলেন, তারপর কি করবেন? এই হত্যাকাণ্ডের সকল দোষ চাপানো হবে আওয়ামী লীগের ঘাড়ে। আওয়ামী লীগের ঘাটটি তো প্রস্তুতি আছে না বলেন তো? আর তারেক রহমান ছাড়া বিএনপির অবস্থাটা একবার ভাবুন তো। বেগম জিয়া অশীতি পর তার পক্ষে এই দলটির হাল ধরা আর সম্ভব নয়। তার মানে তারেক রহমানকে সরানোই হবে সেই চূড়ান্ত ঘুঁটি বা চাল, যার মাধ্যমে বিএনপিকে একেবারে ধ্বংস করে দেওয়া যাবে এবং একই সঙ্গে আওয়ামী লীগকে দায়ী করে আন্তর্জাতিক মহলে ডক্টর ইউনূস এবং তার সরকারের নিজেদেরকে নির্দোষ এবং সংস্কারপন্থী হিসাবে, সংস্কারকামী হিসাবে উপস্থাপন করতে পারবেন এবং তাদের জন্য পুরো মাঠটি ফাঁকা হয়ে যাবে। এই ছকটি অত্যন্ত পরিকল্পিত এবং বহু সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই এর আলামত দেখানো হয়েছে। আমি সবগুলো বলতে পারবো না, দু একটির কথা বলি। একাধিক গুজব, অডিও ক্লিপ এবং বিদেশি বিশ্লেষণে এমনও বলা হয়েছে যে তারেক রহমান দেশে ফিরলে বিমানবন্দর থেকে বেরোনোর আগেই হয়তো তাকে গুলি করা হবে, অথবা কোনো জনসভায় তার উপর আত্মঘাতী হামলা চালিয়ে সেটিকে আওয়ামী লীগের প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা করা হবে। দেশে ফিরলেই তার বিরুদ্ধে পুনরায় যে মামলা সব আছে সেগুলি পুনরুজ্জীবিত করা হবে এবং গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে, তাকে রাখা হবে হেফাজতে এবং সেই হেফাজতের ভেতরে তিনি আত্মহত্যা করতে পারেন, কিংবা হৃদরোগ নামক সাজানো নাটকের সেই হত্যাকাণ্ডের ঘটনা তো আমরা জানি। এরই মধ্যে কতজন আওয়ামী লীগ নেতাকে জেলের মধ্যে হত্যা করে আত্মহত্যা কিংবা হার্ট অ্যাটাক বলে চালানো হয়েছে বলুন তো? খবর রাখেন সেগুলো? অপারেশন ক্লিন হার্ট চলাকালে যে হার্ট অ্যাটাকের আয়োজন তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশে হয়েছে, সেই একই পথে তারও যদি আটক হওয়ার পরে জেলের ভেতর হার্ট অ্যাটাকের ঘটনা ঘটে, তাহলে তাকে আপনি কোন যুক্তি দিয়ে এড়িয়ে যাবেন বলুন তো? পারবেন না। আর এই নাটকের পেছনে থেকে যাবেন কে? ডক্টর ইউনূস এবং তার জুলাই সন্ত্রাসের মিত্ররা, যারা কার্যত বিএনপিকে শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য ব্যবহার করছে এবং তারা বিএনপিকে বলির পাঠা বানিয়ে নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করতে চাইছে। বিএনপির মধ্যম সারির নেতারা এখনো বুঝতে পারছেন না, তারা টেম্পো স্ট্যান্ড দখল করে যাচ্ছেন। তার দলকে ধ্বংস করে বা তাদের দলকে ধ্বংস করে দেওয়ার এই ছক যতটা বাইরে আছে তার চেয়ে ভেতরেও আছে, অনেক ভেতরে নেই মনে করছেন? বিএনপির ভেতরে আছে। তবে তারেক রহমানের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি বলেন তো? তার নিজের অতীত এবং তার বর্তমানটাও তার সবচেয়ে বড় শত্রু। 21শে আগস্টের ঘটনার দায় আজও তার পিছু ছাড়েনি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যেভাবে সেই হামলার পর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সমস্ত প্রমাণ আড়াল করা হয়েছে, সেই পাপ এখন তার জন্য মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। আজ যদি তাকেও সেই কায়দায় হত্যা করা যায়, তাহলে সরকার বলবে এটি আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের প্রতিশোধ, এবং ইউনূস সরকার নির্বিকারভাবেই নিজেদেরকে নির্দোষ হিসাবে প্রতিষ্ঠা করতে পারবে। এরই মধ্যে বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল, বিভ্রান্ত এবং দিশেহারা করা কাজটি শেষ হয়েছে। সাংগঠনিকভাবে ছিন্ন বিচ্ছিন্ন দলটিকে এখন ঠেলে দেওয়া হচ্ছে এমন এক ফাঁদে যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। টেম্পো স্ট্যান্ড দখল, মব সঙ্গী হওয়া এবং অনেক লোভ, ক্ষমতার অনেক লোভ তার সামনে। সংস্কার চায় না বলে বিদেশিদেরকেও বিএনপির বিরুদ্ধ শিবিরে ঠেলে দেওয়া হয়েছে। আর মবের বিএনপিকে অংশীদার করে তাদেরকেও সন্ত্রাসের সঙ্গী হিসাবে ইতিমধ্যেই অপরাধের ভাগিদার করে ফেলা হয়েছে। লক্ষ্য করেছেন নিশ্চয়ই ব্যাপারটা? সত্য কথা হলো, ইউনূস যেহেতু এনজিওর মানুষ এবং নানা প্রকার
প্রজেক্ট এবং সেসব বাস্তবায়ন করেই তিনি অভ্যস্ত। ইতিমধ্যেই মেটিকুলাস ডিজাইনে জুলাই প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে। এখন তার সামনে রয়েছে বাংলাদেশ নিয়ে 3-0 বাস্তবায়নের প্রজেক্ট। শেখ হাসিনা একটি 0, বেগম জিয়া আরেকটি 0, তারেক রহমান সর্বশেষ 0। এখন আপনি বলুন, এই 3-0 বাস্তবায়নে ইউনূস সরকার কতখানি সফল হয়েছেন আর কতটুকু বাকি আছে সফল হতে? আমার দেখা, আমার বিশ্লেষণ এবং আমার উপলব্ধি আপনাদেরকে জানালাম। আপনারা মিলিয়ে নেন প্রতিটি ঘটনাকে সামনে রেখে। দেখেন মেলে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।